নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও বা ব্লগটা হচ্ছে শিক্ষামূলক মানে আমি কিভাবে অপশান চেনকে অ্যানালাইসিস করে আমি ট্রেড করি সেটাই জানাবার জন্য এসেছি। অপশানটা কি নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যদি না জানেন তবু একটা ছোট্ট করে বলে দিই। অপশান যে কোনো ইন্ডেক্স বা স্টকের ক্ষেত্রে দুটো সাইড হয়, একটা কল সাইড আর একটা হচ্ছে পুট সাইড। কল সাইড মানে যদি কোনো ইন্ডেক্সের দাম বাড়ার চিন্তাভাবনা থাকে, যে আমরা এক্সপেক্ট করি দাম বাড়বে, তখন আমরা কলে পজিশন বানাই। আর যখন মনে করি যে ইন্ডেক্স পড়ে যাবে, তখন আমরা পুটের পজিশন বানাই। সেটা নিফটির ক্ষেত্রেও তাই, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাই, ফিন নিফটির ক্ষেত্রে, মিডকে সবার ক্ষেত্রে একই। সিমিলারলি স্টকের ক্ষেত্রেও তাই, যে ধরুন এসবিআই দাম বাড়বে মনে করি, তাহলে কল কিনবো। যদি মনে করি এসবিআই পড়ে যাবে, তাহলে আমরা পুট কিনবো। তা এই কল পুট কেনার জন্য টাকার পরিমাণটা লাগে কম, যেটা সেবি এখন একটা সার্কুলার আনার জন্য একটা প্রপোজাল পাঠিয়েছে এই কল পুটের প্রিমিয়ামের ব্যাপারে। যখন কল আমরা কিনি তখন আমাদের জাস্ট প্রিমিয়ামটা পেমেন্ট করতে হয়, ফলে অল্প টাকায় হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো কল বা পুট বেচি, তখন আমাদের পুরো মার্জিন দিতে হয়। নিফটির যা মার্জিন থাকে বা স্টকের যে মার্জিন থাকে, ফুল ভ্যালুটা আমাদের পেমেন্ট করতে হয়। তার মানে খরচা, তাহলে বাংলা কথায় খরচা কোনটাতে বেশি, কেনায় না বেচায়? বেচায়। তাহলে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যদি বেচতে চাই, তাহলে আমাদের টাকার পরিমাণটা লাগে বেশি। আর যদি আমরা কল বা পুট আমরা কিনতে চাই, তাহলে টাকার পরিমাণটা লাগে কম। তাহলে কি হলো, জিনিসটা বোঝাচ্ছে। তাহলে যারা বড়লোক, ধরে নিই যারা বড়লোক তারা বেচে, যারা কম টাকায় নিয়ে মার্কেটে আমরা আসি তারা আমরা কিনি। ফলে সেবি একটা দেখেছে যে যারা কলপুটে খেলছে তার ম্যাক্সিমাম 90% লোক টাকা গাওয়াচ্ছে, আর বাকি 10% লোক টাকা কামাচ্ছে কলপুটে যারা কিনছি। কিন্তু যারা বেচছে তারা কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে লাভ হচ্ছে। কিন্তু এটা কি উল্টো হয় না? হতেই পারে। মার্কেট যখন ট্রেন্ডকে যখন ঠিক হয় না, তার উল্টো যখন যায়, তখন সেটা কিন্তু যারা বেচে তারাও কিন্তু লস বুক করতে পারে। কিন্তু রিপোর্টে দেখা গেছে যারা কিনে খেলে তারা লস করে বেশি, যারা বেচে খেলে তারা লাভ করে বেশি। তাহলে বোঝা গেল কি জিনিস, কল এবং পুট দুটো জিনিসটা আমরা বুঝতে পারলাম। কল বাড়া, পুট নামা, নামবে ধরে করলে পুট, বাড়লে পরে কল। এই জিনিসটা বেসিক জিনিসটা আমরা ধরে নিলাম। এবারে দুটো জিনিস আবার বললাম, যে কারা কল কেনে কারা পুট বেচে। তাহলে কল পুট যারা কেনে তারা সাধারণ ট্রেডার, কল পুট যারা বেচে তারা হচ্ছে কি বড় ট্রেডার। কারণ বড় বড় টাকা না থাকলে পরে আপনি বেচতে পারবেন না মার্কেটে। 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে আপনি অপশানে কোনো ট্রেড করতে পারবেন না, ফিউচারে কোনো ট্রেড করতে পারবেন না, কারণ তার জন্য পুরো মার্জিন লাগে। ঠিক আছে, এবারে আমি কীভাবে ট্রেড করি? তাহলে আমি ধরে নিই যারা বেচছে তারা মার্কেট সম্পর্কে অনেক আমার থেকে বেশি বোঝে, কারণ তারা আইডিয়া করে নিয়েছে যে এই জায়গা পর্যন্ত যেতে পারে। ধরুন ছোট্ট একটা ইনস্ট্যান্ট দিয়ে বোঝাচ্ছি। ধরুন ব্যাঙ্ক নিফটি মনে করুন এখন 24,387-তে ক্লোজ করেছে। লাস্ট ডে দেখবেন 24,400 গেছে, 400 থেকে গিয়ে নিচে এসছে, আবার 400 গেছে, 425 গেছে, 30 গেছে, আবার নিচে চলে এসছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 24,400-তে প্রচুর পরিমাণে ওপেন ইন্টারেস্ট। এই হচ্ছে ওপেন ইন্টারেস্টটা কি? ওপেন ইন্টারেস্ট মানে 24,000 কলে প্রচুর পরিমাণ লোক বেচে বসে আছে। তারা চেষ্টা করছে যে রেটটাকে নামাবার জন্য। তা 24,400-তে যে পরিমাণ কল বেচা আছে তার থেকে কম পরিমাণ পুট বেচা রয়েছে। তার মানে ওইটা একটা রেজিস্ট্যান্স, মানে ওখানটাতে নিফটি গেলে নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে। ঠিক সিমিলারলি তাহলে সাপোর্টটা কোথায়? সাপোর্টটা হচ্ছে আবার পুট সব থেকে বেশি বিক্রি করা রয়েছে, আমি দেখছিলাম যেন 24,300-তে। তাহলে সাপোর্টটা কোথায় হলো? 24,300। তার নিচে বড় সাপোর্ট 24,200। এখানে সব থেকে বেশি পুট বিক্রি করে বসে আছে। তাহলে যারা পুট বেচেছে তারা ধরে নিয়েছে যে এর নিচে মার্কেট যাবে না, তারা এই প্রিমিয়ামটাকে খাওয়ার চেষ্টা করবে, ঠিক না? তা তারা বড় মার্কেটের মুভার,
তারা জানে মার্কেটকে ভালোভাবে তারা প্রেডিক্ট করছে, প্রেডিকশান না, মার্কেট প্রেডিক্ট করে যে এখানটায় সাপোর্ট আছে, এখানটা আসলে পরে আমি কিনে নেব, আর উপরে গেলে পরে আমার মার্কেট পড়ে যাবে, ওখানে গেলে পরে কলটা দাবিয়ে বেঁচে দিচ্ছে, মার্কেট নিচে চলে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা? যারা যেখানে বেশি সংখ্যায় থাকবে সেটাকে আমরা সাপোর্ট, কলের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর পুটের ক্ষেত্রে আমরা সাপোর্ট হিসেবে কাজ করি। আমি এভাবেই কাজ করি। এবারে কি করে কাজ করাটা উচিত? মনে করছি যে 24,400-তে যখন সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে আছে কলে, তাহলে তার একটা কি দুটো, একটা স্ট্রাইক বা দুটো স্ট্রাইক আমি উপরে হয় পুট কল বেচবো, স্টপ লসটা রাখবো 20 পয়েন্ট 30 পয়েন্ট স্টপ লস, নিচে 30-40 পয়েন্ট 50 পয়েন্ট পাবো, মানে 1:1 বা 1:2, মানে 1 টাকা লস তো 2 টাকা লাভ বা 1.5 টাকা লাভ নিয়ে আমি বের করব। আবার ঠিক সাপোর্টের ক্ষেত্রে যখনই আসবে তখন আমি ওখানটা আসলে পরে আমি আবার উপরে গেলে কলটা বেচবো, নিচে গেলে আবার পুটটা বেচে দেবো। ধরুন 24,200 বা 24,100 পুটটা আমি বেচার চেষ্টা করবো। যখনই ও 24,300-র কাছাকাছি আসবে তখন বেচার চেষ্টা করব। স্টপ লস ওই 20 পয়েন্ট কি 30 পয়েন্ট এইটাকে রেখেই আমি কাজ করি। সিমিলারলি স্টকের ক্ষেত্রেও আমি সেরকমই চিন্তাভাবনা করে কাজ করার চেষ্টা করি। যেমন ধরুন SBI 800-তে হচ্ছে সব থেকে বড় ওপেন ইন্টারেস্ট পুটে দাঁড়িয়ে রয়েছে, তাহলে তার সাপোর্ট এখন সব থেকে বড় আপনার ওপেন ইন্টারেস্ট 830-এ, মানে কলের ক্ষেত্রে। তার মানে ওর রেঞ্জটা কী হয়ে গেল 800 থেকে 830-এর মধ্যে, অর্থাৎ কাছাকাছি 800-র কাছাকাছি আসলে পরে কেনার চেষ্টা করব, আর 830-এর কাছে গেলে প্রফিট বুক করার চেষ্টা করব। বেচবো কি না বেচবো সেটা পরের ব্যাপার, কিন্তু প্রফিট বুক করার চেষ্টা করব যদি আমি লং সাইডে থাকি। আর যদি আমি শর্ট সাইডে থাকি তাহলে পরে 830-এর কাছাকাছি গেলে পরে আমি শর্ট করব, এবং তার স্টপ লস 2 টাকা 3 টাকা 3 টাকা 4 টাকা করে ক্যাশ মার্কেটের প্রাইস হিসাবে আমি স্টপ লস রাখবো শর্ট করলে পরে। তবে শর্ট করতে গেলে পয়সা লাগে, পুট কিনতে গেলে পরে কম পয়সা লাগে, এটাকে মাথায় রাখবেন। এটাকেই সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবেন। কল পুট অপশান চেনটাকে আমি এভাবেই অ্যানালাইজ করি যে যারা বিক্রি করে তারা বড়, তারা বেশি বোঝে, সেই জায়গাটাকে মাথায় রেখে আমি কল পুটকে মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? নমস্কার, আজকের মতন এখানেই শেষ করলাম। যদি কোনো কিছু কোয়ারিজ থাকে আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।